তো গোপালগঞ্জকে ঘিরে আ যে কাণ্ড কারখানা গতকাল থেকে আজ পর্যন্ত ঘটছে এবং এর ফলে আওয়ামী লীগের যে কি লাভ হচ্ছে, কি ক্ষতি হচ্ছে? এটা কি এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে চরমোনাইয়ের আওয়ামী লীগের শত্রুতা নাকি আওয়ামী লীগের বন্ধুত্ব? মানে আওয়ামী লীগকে একটা করিডোর দেওয়া হচ্ছে বিএনপির এগেইনস্ট এ। আওয়ামী লীগকে এর মাধ্যমে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে নাকি নতুন করে আওয়ামী লীগকে অ্যাবান্ডন করার জন্য চেষ্টা করা হচ্ছে? এবং এই সময়ে আ হঠাৎ করে কোনো মানে পূর্ব পরিকল্পনা নেই, কিছু নেই, মার্চ টু গোপালগঞ্জ। এই জিনিসগুলো যেভাবে হচ্ছে এবং একই সঙ্গে এখানে আ টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজার ভাঙা, জিয়ার মাজার ভাঙা এই গুজবগুলো কিন্তু অনেকদিন যাবৎ গত ১-১.৫ সপ্তাহ যাবৎ সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। যখন তারা মার্চ টু গোপালগঞ্জ ডিক্লেয়ার করেনি। ইট মিনস তারা যে সকল কথাবার্তা বলছে, এই সকল কথাবার্তার সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর একটা নিদারুণ যোগাযোগ আছে এবং গোয়েন্দাদের যে সমস্ত লোকজন মিডিয়াতে এসে কথা বলে, তারা কিন্তু ওই গত ১ সপ্তাহ ধরেই বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে, জিয়াউর রহমানের মাজার ভাঙা হবে, এই ধরনের কথাবার্তা বলছে। আমার আসলে খুব আজব লেগেছে। কিন্তু মার্চ টু গোপালগঞ্জ দেখার পরে এবং আজকে সকাল থেকে এই যখন আমি লাইভে বসছি, এই মুহূর্ত পর্যন্ত যা কিছু ঘটছে, এটা সমস্ত বাংলাদেশের রাজনীতির হিসাবপত্রকে ওলটপালট করে দিয়েছে এবং এটা আগামী দিনে রাজনীতির যে কত বড় অশনির সংকেত, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু দেখি যে এই অনুষ্ঠানে লাইভে কারা কি মন্তব্য করছেন এবং কতজন আছেন। সম্মানিত দর্শক, প্রায় ১,০০০ জন আমাদের সঙ্গে আছেন। এনসিপি লোকজন বলছে, "এনসিপি জিন্দাবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।" চোরখোট্টা যাক, তারপরে আরো যারা আছেন, এনসিপির অনেকে আছেন। হাসিনা একজনের ভালোবাসা শেখ হাসিনা কি আপনার শুধু ক্ষতিই করেছে? একদিনের জন্য ভালোবাসা, স্নেহ, আদর দেয়নি? আচ্ছা, শেখ হাসিনা প্রসঙ্গে এখানে আসছেন কেন? আমি তো আ উল্টো শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন যে, গোলাম মোল্লা রনি খালি কি আওয়ামী লীগের নমিনেশন নিছে? এছাড়া আওয়ামী লীগের ১ কাপ চা খেয়েছে? একটু শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন। ২ নম্বর হলো সে ৩,০০০ ৩,৫০০ সংসদ সদস্যকে বিভিন্ন সময় মনোনয়ন দিয়েছে ১৯৮৬ থেকে ২৪ পর্যন্ত। তার মধ্যে ২য় কোনো ব্যক্তি গোলাম মোল্লা রনি হতে পেরেছে কিনা আওয়ামী লীগের? জিজ্ঞেস করেন তাকে। আর শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন যে, "আমি এমপি হওয়ার আগে আমি কত টাকার মালিক ছিলাম? আর এখন কয় টাকার মালিক আছি? দরিদ্র হয়ে গেছি। এই যে আমার ব্যবসা-বাণিজ্য সবকিছু যে আওয়ামী লীগ ধ্বংস করে দিল, আমার অপরাধটা কি ছিল? আমি কি চুরি করেছি সালমানের মতো? ডাকাতি করেছি?" কি সমস্ত কথাবার্তা বলেন, এই জিনিসগুলো আছে। আর এই বিপদের সময় যে এই যে এখানে বসে শেখ হাসিনার নাম নিচ্ছি, গোপালগঞ্জের নাম নিচ্ছি, এগুলোতে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো একটা লোককে আপনি বলেন তো, ওবায়দুল কাদেরকে বাংলাদেশে এসে, শেখ হাসিনাকে বলেন বাংলাদেশে এসে এখানে বসে কথা বলার জন্য। সবসময় লিখি এই যে মিস্টার ইব্রাহিমকে একটু দয়া করে নিজের প্রতি রহম করুন এবং বোঝার চেষ্টা করুন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। এনসিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় রনি। দেশের অবস্থা অনেক খারাপ। মানুষ বলে শুধু আগেই ভালো ছিল। আমার মনে হয় শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। তারপর সাইফুল্লাহ, গোপালগঞ্জ এখন যদি ডেভিল হান্ট পরিচালনা করা হয় অথবা আওয়ামী লীগের লোকজনকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষতি হবে বলে আমার ধারণা। ঘটনাটা তা না, এটা উল্টো হয়ে যাবে। সাইফুল্লাহ, ডেভিল হান্ট ওখানে হবে না। এখানে অনেক খেলাধুলা হচ্ছে পর্দার আড়ালে। এখানে আওয়ামী লীগের উপকার হবে। যেখানে যা কিছু হচ্ছে এখন, যেটা হোক, এটা বলছি এনসিপি জিন্দাবাদ। তারপরে পুলিশের বিচার হওয়া, লিগাররা আজকে গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দিয়ে আলহামদুলিল্লাহ বলতেছে। এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এনিওয়ে, যে কথা বলছিলাম, সে কথা আবার একটু শুরু করি। সেটা হলো রাজনীতির কতগুলো রিদম আছে। এখন আওয়ামী লীগের মতো যে দলটি, যেটি ছাত্রলীগ দিয়ে শুরু হয়েছিল। আওয়ামী লীগের আগে কিন্তু ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই যে সেই ব্রিটিশ জমানাতে শুরু হলো পদযাত্রা, পাকিস্তান জমানাতে এটার প্রস্ফুটিত এবং ওই ৫০-এর দশক থেকে ৫২-৫৩ সন থেকে গোপালগঞ্জ, ফরিদপুর আওয়ামী লীগের ঘাঁটি। ফলে ওই অঞ্চলের মাটির সঙ্গে মানুষের হৃদয়, মন, মস্তিষ্কের সঙ্গে আওয়ামী লীগ যেভাবে মিশে গেছে, এটি পৃথক করা সম্ভব নয়। এটার যে পলিটিক্যাল ফিলসফি রয়েছে, এটার যে পলিটিক্যাল সূত্র রয়েছে, এটা এই তরুণ প্রজন্মের যারা আছেন, তারা যেভাবে বোঝার চেষ্টা করছেন না, অনুধাবন করার চেষ্টা করছেন না এবং একইভাবে চিন্তা করুন যে ওদেরকে যারা বুদ্ধি দিচ্ছেন, ওদেরকে যারা টাকা দিচ্ছেন, তারাও এই বিষয়টা বুঝতেছেন না। একটা জিনিস আপনাদেরকে বলি যে, ধরুন আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে চাঁপাইনবাবগঞ্জ, অন্যান্য এলাকাতে, কক্সবাজার, রাজশাহী, তো এই সমস্ত এলাকাতে কেন জামাত জনপ্রিয়? আজকে থেকে নয়।
সেই ব্রিটিশ জমানা থেকেই কেন জামাত জনপ্রিয়? এটা একটা পলিটিক্যাল থিওরি নিশ্চয়ই আছে। আচ্ছা বলেন তো বগুড়া, ফেনী, এই কুমিল্লা এই অঞ্চলগুলোতে বিএনপি কেন জনপ্রিয়? একেবারে বগুড়াতেই আপনি বিএনপির ঘাঁটি কেন বলেন? অথবা ধরুন গাইবান্ধা, রংপুর এই অঞ্চলগুলোতে কুড়িগ্রাম, নীলফামারী কেন জাতীয় পার্টির এরশাদ এখনো জনপ্রিয়? এবং এখনো যদি ভোট হয় ওখানে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করে আসবে কেন বলেন? আমরা তো সারা বাংলাদেশ জাতীয় পার্টিকে কোনো পার্টিই মনে করি না, দলই মনে করি না। কিন্তু বাস্তবতা হলো যে উত্তরবঙ্গে এখনো ফেয়ার ইলেকশন দিলে তারা ২৫ থেকে ৩০ টি সিট ওখান থেকে ইলেকশনে পাস করে আসবে। জাতীয় পার্টির বাইরে ওখানে লাঙ্গলের বাইরে কোনো প্রতীকে কাজ করবে না। তদ্রূপ বৃহত্তর ফরিদপুর মানে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, তারপরে শরীয়তপুর, মাদারীপুর। এখান থেকে এগিয়ে যান বরিশালের মধ্যে অর্ধেকটা বরিশাল, পটুয়াখালীর অর্ধেক, বরগুনার অর্ধেক, মানে এই দক্ষিণাঞ্চলের জেলাগুলো অর্ধেক বিএনপির আর অর্ধেক হলো আওয়ামী লীগ। কিছু, কিছু আওয়ামী লীগ আমাদের বরিশাল বিভাগে আছে এলাকাতে যেখানে টুঙ্গিপাড়ার চাইতে বা গোপালগঞ্জের চাইতেও সেখানে আওয়ামী লীগ বেশি জনপ্রিয়। যেমন আমার যে নির্বাচনী এলাকা গলাচিপা এবং দশমিনা। এটা এখানে আপনি কল্পনা করতে পারবেন না এখানে আওয়ামী লীগ কি পরিমাণ জনপ্রিয়। এরকম রয়েছে। এই কারণটা কি? কারণটা হলো রাজনীতির একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা হলো এটা বংশ থেকে বংশ পরম্পরায় এটা যাকে বলা হয় ভাইরাসের মতো ছড়াতে থাকে। বাপ যে রাজনীতি করে ছেলে সেই রাজনীতি করে। এটাই আমাদের দেশ নয়, সারা দুনিয়াতে হাজার বছরের ইতিহাস। আবার ধরুন আঞ্চলিকতা ভেদে অর্থাৎ নেতা যে এলাকার, সেই এলাকার লোকজন তাকে সাপোর্ট করে। এমনকি আপনি ধরেন এলাকাতে যে চেয়ারম্যান ইলেকশন হয়, উপজেলা ইলেকশন বা এমপি ইলেকশন হয়, সেখানেও একটা আঞ্চলিকতা কাজ করে। দুটো থানা আছে। একটা থানাতে ধরেন ৫০,০০০ ভোট, আরেকটা থানাতে ১.৫ লাখ ভোট। তো এমপি ইলেকশন যদি করতে হয় তো ওই ১.৫ লাখ ভোট যে এলাকাতে ওই এলাকার প্রার্থী হতে হবে। যে দল ওই এলাকার প্রার্থী দেবে তারাই জয়লাভ করবে। কিন্তু দেখা গেল আপনি খুব যোগ্যতম একটা প্রার্থী দিলেন, কিন্তু তার বাড়ি অন্য থানায় যেখানে ৫০,০০০ ভোট। সেই প্রার্থী কোনোদিন বাংলাদেশে পাস করবে না। এটা হলো আমাদের দেশের রাজনীতির একটা নর্মস এবং কালচার। তো সেই দিক থেকে এই যে গোপালগঞ্জ, এটা একেবারে আওয়ামী লীগ যতদিন আছে, বঙ্গবন্ধু যতদিন এই নামটা থাকবে বাংলাদেশে, ততদিন পর্যন্ত এই গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুর এটা আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক। এই গেল ১। ২ নম্বর হলো যে এনসিপি যে এখানে যে গেলেন বা যারা এইখানে অনুষ্ঠান করতে গেলেন, এটা তাদের ঠিক হয়েছে কিনা? আমি বলব যে এটা কোনো অবস্থাতেই তাদের ঠিক হয়নি। এটা তাদের একটা রং সিদ্ধান্ত। তারা বয়সের তরুণ। রাজনীতির এই খেলাধুলাগুলো তারা বোঝেন না এবং তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামাতের মতো কম্পোজিট যোগ্যতা অর্জন করেনি। মানে যেমন বিএনপিতে বুদ্ধি দেওয়ার জন্য বিএনপির ভিতরে লোক আছে। তাদেরকে কোনো ইউটিউবারের বুদ্ধি দরকার হয় না। আবার বিএনপিকে ফাইন্যান্স করার জন্য বিএনপি করে এরকম লোকই আছে টাকা পয়সা দেওয়ার মতো, আওয়ামী লীগেরও আছে, জামাতেরও আছে। তাহলে টাকা আছে, নিজেদের বুদ্ধি আছে আর নিজেদের সাংগঠনিক ক্ষমতা রয়েছে। তো সেই দিক থেকে আপনি চিন্তা করেন এনসিপির যে ফান্ডামেন্টাল পাওয়ার কি? তাদের তো কোনো ফান্ডামেন্টাল পাওয়ার নেই। এটা আবেগ। মানে আমাদের দেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, এই আবেগের যে ফসল আমাদের কিছু তরুণ বিপ্লবী, এই আবেগটাই শুধুমাত্র তাদের পুঁজি। কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, তাদের অর্থ, তাদের বংশমর্যাদা, তাদের যাকে বলা হয় কানেক্টিভিটি, সোশ্যাল কানেক্টিভিটি, এটি ছাত্রলীগ বা ছাত্রদলের আপনি ধরুন ১০০ জন ছাত্রলীগের ১০০ জন নেতার মধ্যেও মানে এখন যারা এখানে শীর্ষ পর্যায়ে আছেন তারা তাদের বিগত জীবনে পৌঁছাতে পারেননি এবং এখনো যদি এদের পেছন থেকে ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হয়, তারপরে শেষে এদের পেছন থেকে যদি জামাত সরে যায়, এদেরকে যারা টাকা পয়সা দিচ্ছে তারা যদি টাকা পয়সা না দেয় তাহলে এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ছাত্রলীগ, শিবির এবং ছাত্রদলের যে টপ 100 যে লিডার তাদের সঙ্গে এক টেবিলে বসে রাজনীতি করবেন। এই অবস্থায় তারা এখনো পৌঁছান নাই। তো ফলে কি হচ্ছে তারা টাকা আনছে কোনো শিল্প গ্রুপের কাছ থেকে। ইউনূস সাহেব তাদেরকে টাকা ওইভাবে দিচ্ছেন না। কেন? ইউনূস সাহেব বেসিক্যালি একজন কৃপণ মানুষ। এবং তিনি উপার্জন করতে জানেন কিন্তু রাজনীতির ময়দানে টাকা খরচ করতে হলে বিশাল একটা হৃদয় লাগে, হার্ট লাগে। তো সেটা ইউনূস সাহেবের এখনো হয়নি। ফলে ইউনূস সাহেব এই ছেলেদেরকে টাকা দিচ্ছে, আমার কাছে এটা মনে হচ্ছে না।
ফলে এই ছেলেরা বিভিন্ন কর্পোরেট হাউস থেকে তারা টাকা-পয়সা আনছে। ফলে সেই কর্পোরেট হাউসের বুদ্ধি তাদেরকে শুনতে হচ্ছে, ডিমান্ড তাদেরকে শুনতে হচ্ছে। ২ নম্বর হলো তাদের নিজেদের বুদ্ধি নেই। তারা কখনো ফরহাদ মাজারের কাছে যাচ্ছে, কখনো পিনাকি সাহেবের কাছে যাচ্ছে, তারপরে তারা কখনো মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক তাদের কাছে যাচ্ছে। এরকম অসংখ্য মানুষের জামাতের আমিরের কাছে যাচ্ছে, জামাতের নেতা ডক্টর শফিকের কাছে যাচ্ছে। তো এদের সবার বুদ্ধি পরামর্শ নিয়ে তারা একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। এরপর হলো যে জনসমর্থনের জন্য তাদেরকে এখন সবার সহযোগিতা নিয়ে মাঠে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই শক্তি যেখানে আবেগ এবং মানে তাদের পুরো যে শক্তির যে সূচকগুলো আছে যেগুলো বাইরে থেকে আসছে, এইগুলো নিয়ে সামনে এগোনোর জন্য তাদের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল ঢাকা শহর এবং অন্যান্য যে সকল মেট্রোপলিটন সিটিগুলো রয়েছে যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেট এই জায়গাগুলোতে যেখানে আধুনিক লোকগুলো বসবাস করে, শিক্ষিত লোকগুলো বসবাস করে এবং যেটাকে ফ্লোটিং ভোট বলা হয়, ভ্রাম্যমান ভোট বলা হয়, সেই ভ্রাম্যমান ভোট সবচেয়ে বেশি এই সমস্ত এলাকাতে। তো কাজেই এই সমস্ত এলাকাতে যদি এই যুবকেরা তাদের যে শ্রম, মেধা বেশি বিনিয়োগ করতেন তাহলে তাদের সফলতাটা বেশি আসতো। কিন্তু এখন তারা যদি বগুড়াতে যেতে চায় এবং বগুড়াতে গিয়ে যদি বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে চায় তাহলে তাদের যে জিনিসটা হবে সেটা হলো তাদের